তারা আল্লাহর নাম নিয়ে মাঠে নেমে পড়ছে। চরম অনিশ্চয়তার মধ্যে কিন্তু একটা নির্বাচনের আওয়াজ হচ্ছে। মাসুদ, আপনাকে দিয়ে শুরু করব। অনিশ্চয়তা এই কারণে যে সংস্কার নিয়ে অনিশ্চয়তা, বিচার নিয়ে অনিশ্চয়তা, রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়েও একটা অনিশ্চয়তা। এর মধ্যে দিয়ে একটা মজার ঘটনা হচ্ছে সংস্কার। 2007 এবং 2008-এ সংস্কার ছিল একটা গালি। সংস্কারের কারণে রাজনৈতিক নেতারা শাস্তি পেয়েছেন। আওয়ামী লীগ এবং বিএনপি বড় বড় নেতারা মানে ছিটকে পড়েছিলেন, বড় বড় কেন্দ্রীয় নেতারা। এখন কিন্তু সংস্কারই হচ্ছে আসল। সংস্কারের বাইরে কোনো চিন্তাই করা হচ্ছে না। এটা মৌলিক পরিবর্তন এসেছে বাংলাদেশের রাজনীতিতে। আমি জানি না কিভাবে আপনি আসছেন, আসলে পরিস্থিতিটা কি? এবারে সংস্কারটা আসলে একটা অন্যরকম সংস্কার। যেমন এই সংস্কার মনে করেন একটা জিনিস হলো কি, প্রথম দিকে সংস্কারটা খুবই গুরুত্ব পেয়েছে এই কারণে যে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে একটা নতুন সরকার আসবে, এবং তখন তাদের সামনে যে সরকারটা ছিল যখন বিএনপি ছিল, তারা মনে করতো বিএনপি ক্ষমতায় আসতেছে। কারণ বিএনপি বললেই কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি ছিল তারা সেই বিএনপিটাকে মনে করতেছে ওই বিএনপিটা আসবে। কিন্তু সময়ের পরিবর্তনে তো দলের চরিত্র পরিবর্তন হয়, দলের নেতৃত্ব পরিবর্তন হয়, এবং নেতৃত্বের সঙ্গে সঙ্গে কিন্তু দলের ক্যারেক্টার চেঞ্জ হয়। কারণ 96-এর আওয়ামী লীগ আর 2014 অথবা 24-এর আওয়ামী লীগ তো এক না, দল তো একই আছে, বাট নেতৃত্বের কারণে কিন্তু চেঞ্জ হয়। কিন্তু মানুষ কিন্তু ওই জিনিসটাই খুব জোরে সোরে তখন খাওয়ানো হচ্ছিল যে ওই বিএনপি আবার আসবে। তো তখন মানুষের মধ্যে একটা দাবি উঠলো যে আমরা এমন একটা সরকার চাই অথবা এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমের কারণেই কেউ চাইলেই স্বৈরাচারী না হয়ে উঠতে পারে। এবং এইটা পাওয়ার জন্য তখন বলা হলো যে এটা একমাত্র তখনই সম্ভব যখন একটা সংস্কার করা হবে আমাদের সিস্টেমের মধ্যে। এই পর্যন্ত ঠিক আছে, তারপরে কি হলো, সংস্কার আপনি করবেন, সংস্কারটা কে করবে? এবং সংস্কার করার জন্য তড়িঘড়ি করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন আমলারা যে সমস্ত নাম ঘোষণা করলেন, এই নামগুলো দেখে আমি দ্বিতীয়বার হতাশ হলাম যে এরা কি সংস্কার করবে। কারণ এই লোকগুলোকে তো আমি চিনি, ধরেন একজন হলো কাঠের মিস্ত্রি। এখন কাঠের মিস্ত্রি আসতে যে আমি অনেক বিল্ডিং বানানো দেখছি, আমি এখন মানে আর্কিটেক্টের কাজ করতে পারবো, আর উনি কমন সেন্সে করা শুরু করলেন। এটা কি আসলে কিছু হবে? বিল্ডিং থাকবে, দাঁড়ায় থাকবে না তো রে ভাই। তো এখন হলো ওই জিনিসটা যে আপনি এমন লোক যা সংস্কার করালেন। আমার কাছে শুরু থেকে আমি বলে আসতেছি যে এই লোকগুলো আমার মনে হয় না আপ টু দ্য মার্ক। এখন কার সঙ্গে কার পরিচয় আছে তাকে এনে দিয়ে বসাই দিল। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি তো মিডিয়া এত বছর আছেন, আমারও তো বলতে দেখতে 36 বছর হয়ে গেল। মিডিয়ার সংস্কার যে কমিশনটা হয়েছিল এটা কারা? এদের কয়জনকে আপনার কাছে মনে হয় যে তারা বাংলাদেশের মিডিয়াটা বুঝে? কয়জনকে মনে হয়? যাকে চিফ বানানো হয়েছে উনি কই এখন? বিদেশ থেকে আসছিল, করে দিয়ে চলে গেছে। উনি যে দেশের মিডিয়া বুঝে? উনি তো আমার একবার খুব মাইন্ড করছিলেন, আপনি তো ছিলেন ওই অনুষ্ঠানে। আমি বলছিলাম যে আপনি কি জানেন যে বাংলাদেশে এখনো অনেক সাংবাদিকের বেতন 10,000 টাকার কম? আপনি বুঝেন যেটা নাকি আপনি একদিন ডিনারে আপনি এই খরচ করেন। কিন্তু খুব আমার উপর মাইন্ড করছিল। তো এটা রিয়েলিটি। উনি চাইলেও বুঝবেন, চেষ্টা করলেও বুঝতে পারবেন না। উনি যদি খুব আন্তরিকভাবে চেষ্টা করেন তাও উনি বুঝতে পারবেন না যে একটা ফ্যামিলি কিভাবে 10,000 টাকাতে চলে। তো উনি কি সংস্কার করবেন? তো এগুলো তো ছিল সমস্ত ক্ষেত্রেই। সংবিধানের ক্ষেত্রে সংবিধান সংস্কারের যিনি দায়িত্ব পেয়েছেন উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি তো আমার টিচার ছিলেন ঢাকার মেসে যে জার্নালিজমের টিচার, পরে কোনো একটা ডিগ্রি করে আবার পলিটিক্যাল সায়েন্সের টিচার। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি অনেকদিন ধরে বাংলাদেশে কলাম লিখতো প্রথম আলো পত্রিকার। উনি কি সংবিধান বিশেষজ্ঞ হিসেবে কেউ ওখানে তাকে পরিচিতি লিখতো? কলামের নিচে লেখে না যে উনি কে? কোথাও কি কোনোদিন লেখছে উনি সংবিধান বিশেষজ্ঞ? তো উনি তো নিজেও ওটা মিন করতেন না আমি সংবিধান বিশেষজ্ঞ। উনি সংবিধান চেঞ্জ করার জন্য দায়িত্ব নিয়ে বসছেন, এবং উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সংস্কারের ক্ষেত্রে। আবার 2 দিন পরে উনি তো আমেরিকার নাগরিক, এখনো 2 দিন পরে চলে যাবেন। তো আমার দেশ কি এত মূর্খ হয়ে গেছে যে ভাড়াটে বুদ্ধি দিবে এই নামে এমনি করতে হবে? উনি যদি কাজটা ভালো করে চলে যান তাতে অসুবিধা। কাজটা ভালো করবে এটা কে দেখবে? করবেন দেশ সাফল্যের কৃতিত্ব নিতে গিয়ে মূল সাফল্যটাই কিন্তু চিন্তাই হয়ে গেছে। এটা কি আপনি লক্ষ্য করেছেন?
মানে আপনি কোনটা বলতেছেন ঠিক? সাফল্যটা ছিল একটা, যে আমরা 15 বছরের শাসনের শেখ হাসিনার যে মানে কর্তৃত্ববাদী শাসন, এটার থেকে আমরা বের হয়ে এসে আমরা নতুন শাসনের দিকে যাব। কিন্তু এটা কে সাফল্য, মানে কে মাসুদ কামাল করলো, না ববি হাজাজ করলো, না XYZ করলো, করতে যাই আমরা সবাই সাফল্যের দাবিদার হয়ে গেছি। মানে সাফল্যের দাবিদার অনেক বেশি হয়ে গেছে। জি। এখন এটা সমস্যাটা কি হয়েছে জানেন, যে আসলে কাজটা কে করছে এটা কি জনগণ দেখে নাই? আমরা কি দেশের ওই কয়জন ছাড়া আমরা সবাই কি দেশের বাইরে ছিলাম অথবা ঘুমাইছিলাম? তা তো না, আমরা সবাই রাস্তায় ছিলাম, সবাই দেশে ছিলাম। কিন্তু এটা কে করছে যখন কেউ বলেন, আমি মাঝে মাঝে দেখি ওই দেখবেন আপনি বিভিন্ন সময় সরকার প্রধানরা একটা ভাষণ দেয় যে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, এখানে একটা ব্রিজ করেছি। আরে বাবা, তুমি যদি একটা ব্রিজ করে থাকো, ওই ব্রিজে তো আমরা হাঁটি, আমরা তো সবার আগে টের পাই ব্রিজটা আছে কি নাই। তুমি তো কাগজ কলম দেখে বলো ভাই, তুমি তো খাতা নথিপত্র দেখে বলো। আর আমি তো বাস্তবে হাইটে বুঝি, আমি তো গায়ের চামড়া দিয়ে বুঝি। কাজে দাবি যখন কত লোকে হাসে যে কি দাবি করছে, এই বলে না জিনিসপত্রের দাম একদম কমে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। ক্রয় ক্ষমতা বাড়ছে কি না বাড়ছে এটা আমার চেয়ে সে বেশি বুঝে। বাজার তো আমি করি, আমি বুঝি না, আমি তো বুঝি। ওর কথা শুনে কি আমি আমার বাসায় যে বড় বলবো যে আমাদের কিন্তু অনেক অসুবিধা নাই, কারণ আমাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, সব আমাদের ঠিকঠাক, আসো আমরা এখন আনন্দ করি, এটা বলবো? বলো তো বড় ঘর থেকে বাইকে দিব, দিস ইজ ফ্যাক্ট। তো এখন আন্দোলনের সিপাহসালার কে ছিলেন এটা এখন ওনারা বলে কেন? আমরা দেখি নাই, আমরা তো দেখছি। এখন যারা বড় বড় নেতা আছে এরা কি ওই ডিবি অফিস থেকে ভাত টাত খেয়ে মুছে লেগে দিয়ে আসে নাই? আসছে তো, ওটা আমরা দেখছি, দেখে তখন আমরা এটা ক্ষমাও করছি। কারণ ওটা কথা কও তুমি, ওটা কথা তো বলে না, ওটা কথা বলে না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কি করছে এটা আমরা দেখছি। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি বলতে কিছু আসছে কিনা এটা তো কেউ আর মনে করে না। কাজে কিভাবে ঘটনা ঘটছে এটাও জানি, কিভাবে চিন্তাই হচ্ছে এটাও জানি, কিভাবে দাবিদার নতুন নতুন গজাচ্ছে এটাও জানি, সবই জানি। এখন ওই দিন দেখলাম কে বলতেছে জামাত, এই যে তাহের সাহেব বলছে জামাতই নাকি এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল। উনি আবার এটা যে আমরা ছোটবেলা বীজ বইতে পড়তাম না, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, উনি আবার ওরকম প্রমাণ করে দিচ্ছে। কিভাবে প্রমাণ করছে? যে এই আন্দোলনের সময় আওয়ামী লীগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট একটা মাত্র দলকে নিষিদ্ধ করছে, তাতেই প্রমাণিত হয় যে ওই দলটাই আন্দোলনের নেতৃত্বে ছিল, ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণিত। ভালো যুক্তি। আপনি কি বলবেন? প্রমাণ করতেছে বিএনপি, বলতেছে তারেক রহমান নাকি পুরো আন্দোলনের মানে মূল নেতা, যেটা তারেক রহমান নিজেও কখনো দাবি করে নাই, বলতেছে। কারণ বইলে সে চিন্তা করছে আমি যে বললাম এটা বোধহয় আমার নেতা খুশি হইলো, তাহলে আগামীতে আমার কিছু একটা প্রাপ্তির যোগ আছে। ভাই এগুলো জানেন কি আমাদের খুব ট্র্যাডিশনাল পলিটিক্স এগুলো, এবং এই ট্র্যাডিশনাল পলিটিক্সের যুগ আসলে নাই এখন আর। এটা যে নাই, এরা এতটাই মানে অন্ধ মতো আছে, এই যুগ যে নাই, মানুষ যে এই পলিটিক্যাল কথা শুনে হাসাহাসি করে এইটা ওরা বুঝে না। ওয়েল, মানে এই পরিবর্তনের নেতৃত্ব কেউ না কেউ তো দিয়েছে। হ্যাঁ দিয়েছে, দেশের জনগণ দিয়েছে। জনগণ এই আন্দোলনে এমন অনেক যারা মারা গেছে আপনি তাদের পরিচয়টা বাই করেন না কোনো, এর মধ্যে আবার 50% লোকের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। এই আন্দোলন এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, প্রত্যেকটা জায়গায় মানুষ বিক্ষুব্ধ ছিল এই সরকারের উপর। যখন এখানে দেখছে সব একসঙ্গে সবাই একসঙ্গে মাঠে নামছে। আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির কথা বলতে এই বাংলা মোটরে আমার ছোট ভাই থাকতো, তার ছেলে, আমার ছোট ভাইয়ের ছেলে এসএসসি পরীক্ষা দেবে, আমার ছোট ভাইয়ের বউ তার ছেলে কিনে বেরিয়ে চলে গেছে শাহবাগ, যারা কখনো এমনি যাই না কোথাও। আমরা তোমরা যে গেলা ভয় পেলে না, আমাদের বিল্ডিং থেকে সবাই গেল, সবাই শুধু তারা নেমে, ওদের কিন্তু ওই কে আসবে না এত চিন্তা করতে নাই। যেই শেখ হাসিনার পতন হয়েছে ওরা আবার ঘরে ঢুকে পড়ছে, ওদের তো আন্দোলন করার দরকার নাই, ওদের কাউকে আনারও দরকার নাই। এখন তোমরা করো কি কাজ? তোমরা যা করতেছো এটা দেখে তারা আবার হতাশ হচ্ছে, আবার অল্প অল্প করে ক্ষুব্ধ হচ্ছে, ওটাকে স্যাচুরেটেড পয়েন্টে যখন যাবে আবার বিস্ফোরিত হবে। অনেক ধন্যবাদ। কি ভাবি আজাজ? জি, কথাটা আসলে একদম সত্যি। মানে প্রথমত তো এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল,
পুরো জনগণ গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার মানে দেশের জনগণের উপরে এত নিপীড়ন চালিয়েছে যে প্রত্যেকটা পর্যায়ে মানে আপনার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, একমাত্র যারা ডিরেক্টলি আওয়ামী পৃষ্ঠপোষকতার অধীনে ছিল তাদের বাইরে মোটামুটি পুরো বাংলাদেশ একসাথে হয়েছিল। এখানে কেউ এককভাবে নেতৃত্ব দেয়নি, অনেকে অনেক জায়গায় নেতৃত্ব দিয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে 10টা 20টা 30টা করে নেতা ছিল, প্রত্যেকটা ক্যাম্পাসের বাইরে এলাকায় 10টা 20টা 30টা করে নেতা ছিল। সো এগেন আপনি বলতে পারেন সবাই এই আন্দোলনের কর্মী ছিল, সবাই এই আন্দোলনের নেতা ছিল আলাদা করে মানে, এবং আমরা সবাই ছিলাম, তো আমরাও ছিলাম এই আন্দোলনে এবং আমরাও একদম ওই ফ্রন্ট লাইনসেই ছিলাম। সো আমরাও তো দেখেছি কোথা থেকে কে কি করেছে। অবভিয়াসলি এখানে অনেক তরুণদের বড় অবদান আছে এবং তাদের ভেতরে এনসিপিতেও বেশ কয়েকজন আছে, এটা মানছি। কিন্তু কেউ যদি পুরোপুরি দাবি করে, যেমন বাংলাদেশ জামায়াত ইসলাম বা ছাত্র শিবির অফিশিয়ালি দাবি করেছে, বিএনপির পক্ষ মানে ব্যাপারে মাসুদ ভাই যেটা বলেন, বিএনপি অফিশিয়ালি এটলিস্ট আমি কোথাও দাবি করতে শুনিনি। বেশ কিছু ওনাদের নেতৃবৃন্দ এই ধরনের কথাবার্তা বলেছেন, এটাও ঠিক, বাট এটাও সত্যি যে ওনাদের অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন যেটা হয়তো মানে ওনাদের লেভেলের সিনিয়র নেতৃবৃন্দর মুখে মানানসই না, এরকম কথাও বলেছেন অনেকে। তবে যেটা আমরা দেখছি যে অফিশিয়ালি বিএনপি না হলেও আরো কিছু দল আছে যারা ক্রেডিট নিতে চেষ্টা করছে, যেমন এনসিপি নতুন যে দলটা তৈরি হয়েছে, তারা আমরা এটাও দেখেছি তাদের নেতৃবৃন্দ এই ধরনের কথা বলতে যে গত 15 বছরে সবচেয়ে বেশি নিপীড়িত তারা। তাদের তো জন্ম হয়নি গত 15 বছরে, গত 15 বছরে তো হাসিনার নিপীড়ন আমরা সহ্য করেছি অনেক জায়গায়, এবং সবচেয়ে বেশি আমি ধরে নিচ্ছি বিএনপির নেতৃবৃন্দরা সবচেয়ে বেশি সহ্য করেছেন এবং জামাতের নেতৃবৃন্দরা অনেক সহ্য করেছে, তাদেরকে আমি ছোট করছি না। কিন্তু জামাতের একটা বিশেষ বিষয় আছে, হলো যে জামাত ইসলাম একদম শুরু থেকে মানে 9-10 থেকে এতটাই নিপীড়নের ভেতর দিয়ে গেছেন যে 15-র পর থেকে মানে 14-15 আন্দোলনে তারা একদম শক্তভাবে ছিলেন, কিন্তু 15-র পর থেকে বড়ভাবে তাদেরকে আন্দোলনে দেখা যায় নাই। সো 15 থেকে 24 এই 9-10 বছর কিন্তু তারা আসলে আন্দোলনের অংশীদার ছিলেন না। কেন ছিলেন না তাদেরকে দোষারোপ করার কিছু নেই, তাদের ম্যাক্সিমাম নেতাই হয়তো জেলে ছিল, বা এখন শুনতে পাচ্ছি ছাত্রলীগে ছিল, ছাত্রলীগে হয়ে ছাত্রলীগের থেকে হয়তো বেশি দমন নিপীড়ন চালিয়েছে তাদের অনেক নেতৃবৃন্দ ছাত্রলীগে থেকে, এটা জানি না, বাট তারা করেন নাই। সো বাকি যারা করেছেন তারা এখন সবাই চেনেন, মানে গণমাধ্যমে বলেন সেটা সবাই চেনেন। এবং এখানে আসলে ক্রেডিট নেওয়ারও সময় এখন না, মানে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম শেখ হাসিনার পতনের জন্য, যদি আমরা একটু সঠিকভাবে চিন্তা করি যে জনগণ কেন নেমে এসেছিল, শেখ হাসিনার পতনের জন্য নেমে এসেছিল, অ্যাবসলিউটলি ট্রু। বাট শেখ হাসিনার পতনের জন্য কেন নেমে এসেছিল? কারণ শেখ হাসিনা তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছিল। সো তাদের মানে আপনি যদি বলেন শেখ হাসিনা চুরি করেছিল বা শেখ হাসিনা খুন করেছিল, এগুলো কেন করতে পেরেছে? কারণ জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বলেই সেই চুরিটা করতে পেরেছে, সেই খুনগুলো করতে পেরেছে। তাহলে একদম মূলে যেতে হলে তাহলে জনগণের গণতান্ত্রিক অধিকারে যেতে হবে। আর গণতান্ত্রিক অধিকারে যদি আপনি যান, তাহলে এই গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেবার উপায় হলো নির্বাচনের মাধ্যমে যাওয়া। সো গত 12 মাসে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারা নির্বাচনের কাছে কতখানি যেতে পেরেছে? তারা ডাক দিয়ে 3 মাসে একটা নির্বাচন দিয়ে দিতে পারতো, তারা দেয়নি। তারা বলেছে তারা সংস্কার করবে, খুব ভালো। তাদের ভেতরে অনেকে আছেন যারা বলেছেন যে 50 বছর বাংলাদেশের রাজনীতিবিদরা কিছু করতে পারেন, এখন আমরা করব। যিনি বলেছেন তার পিতাও রাজনীতিবিদ ছিলেন, বা যাই হোক সেটা পরের কথা। এবং তিনি 12 মাসে কি সংস্কার করেছেন আমি এখনো ঠিক শিওর না, বাট তবুও উনি এই ধরনের কথাবার্তা বলেছেন। মানে শুরু থেকে ওনারা এসেছেনই এমন একটা, বা অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছিলেন অনেকে এমন একটা আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন যে এই দেশকে একমাত্র উনারাই ঈদের ভালোবাসেন, বা একমাত্র উনারাই ভালো জানেন, উনাদের থেকে ভালো আর কেউ জানতে পারে না। এবং সেই জায়গা থেকে যে একটু আগে প্রথমবারে আমরা যখন কথা বলছিলাম যে অনেক ভুল মানুষজন যারা হয়তো সঠিকভাবে জানেন না তারা কাজগুলো করছেন, এবং একই সাথে তারা করেছেন যে ওই যে তারা আসলে এই আন্দোলনের কর্তৃত্ব নেতৃত্ব আলাদাভাবে কারো হাতে ছিল না, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা নিয়েছেন তারা ডেকে একটা দলকে মানে একটা গ্রুপকে আখ্যায়িত করেছেন যে এদের কর্তৃত্ব এদের নেতৃত্ব ছিল। এবং তারপর এবং এরা সবাই তরুণ, এই তরুণদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে, মানে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে 3 জনকে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে। এমন তরুণদের দেওয়া হয়েছে যাদের আসলে ওই অফিসের একদম বেসিক এন্ট্রি লেভেল যে চাকরিটা সেটা করার অভিজ্ঞতা এখনো অর্জন হয়নি, কারণ তারা এখনো পাশই করে নাই।
তাদেরকে একদম মন্ত্রী স্টেটাসে বা সেক্রেটারি স্টেটাসে, যে সেক্রেটারিও তার সাথে কথা বলে তারপর কাজটা করবে, এ ধরনের একটা জায়গায় নিয়ে গেছে। এবং যখন তাদের কথা একটু শোনা হয়নি, কোন একটা সেক্রেটারি, সবাই এমনি সরকারি চাকরিজীবীরা এমনি একটু ভীত থাকে, তারা এমনি ভীত আছে, এর মধ্যে শুরু হলো মবক্রেসি। মানে কিছু হলে 20-30টা ছাত্র বা 200-300টা ছাত্র বা তরুণ, এখন চেহারা দেখে তারা আপনি বলতে পারবেন না ছাত্র, কারণ এই যে যেমন আন্দোলনের সময় বলা হচ্ছে সব ছাত্ররা করেছে, বেশিরভাগই তো তরুণ ছিল, সবাই ছাত্র ছিল না। তো এই তরুণরা জমা হয়ে গেলে তখন তারা সবকিছু বের করে নিয়ে যাচ্ছে, এবং সেটাকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা প্রেসার গ্রুপ। সো এই যে তরুণদেরকে কোনো অভিজ্ঞতা ছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হলো, এখান থেকে প্রসেসটা শুরু হলো যে এই তরুণগুলোরও একটা করাপ্ট হবার প্রসেস শুরু হলো। কারণ তারা দুনিয়া দেখেনি, জানে না, একদম বাচ্চা, বাপও হয়তো পকেট মানি বেশি দেয় না, রিক্সাওয়ালার বেশি টাকা দেয় না, মানে 20 টাকা 100 টাকা দেয়, সে হঠাৎ করে এসে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তার সামনে দিয়ে যাচ্ছে, লোকজন তাকে অফার করছে। কারণ এগেন আমাদের দেশ তো করাপ্ট দেশ, মানে আগে থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কি শুধু করাপশন ছিল, গত 15 বছরে হাসিনা সরকার করাপশনটা আরো অনেক বাড়িয়ে দিয়েছে। সো রাতারাতি জুলাই মাসের আন্দোলনের জন্য সব করাপশন তো বন্ধ হয়ে যায়নি। সো যারা করাপ্ট প্র্যাকটিসের সাথে নিয়োজিত, তারা এখন এই বাচ্চাদেরকে যে বাসায় হয়তো 1000 টাকা দিত না, তাকে যে 10 লাখ 10 কোটি টাকা অফার করা হচ্ছে, সেই বাচ্চার কি দোষ, সেটা থেকে কিভাবে বুক ফিরিয়ে নেবে। সো এই পুরো প্রসেসটাকে করাপ্ট করা হয়েছে, এবং এটার মাধ্যমে নির্বাচন তো পিছানো হয়েছে। নির্বাচন করার জন্য যদি এই যে আলাদা আলোচনা করা হয় না, যে নির্বাচন এটা লাগবে, নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এই কোনো কাজই করা হয় নাই। সবভাবে আমরা পিছিয়ে আছি। অনেক ধন্যবাদ। করাপ্ট হওয়ার পরে বিশেষ করে দুর্নীতি কি কমেছে? না, কমেনি। কেন কমলো না? এটা যারা দুর্নীতি আগে যারা করতো তারা এখন আছে, অথবা নতুন যারা আসছে তারা এর মধ্যে দুর্নীতি কিভাবে করতে হয় শিখে গেছে, অথবা তারা আগেই শিখে আসছিল, প্রথম দিকে একটু লজ্জা পাইছে, এখন লজ্জা চলে গেছে, এখন তারা আল্লাহর নাম নিয়ে মাঠে নেমে পড়ছে। দেখেন একটা কথা আমি বলি, আজকে দেখলাম পরিবেশ উপদেষ্টা বলতেছে যে এই সিলেটের এই সাদা পাথর, এটা উনি যখন মানে উপদেষ্টা না ছিলেন তখন এটা উনি থামাতে পেরেছেন, উপদেষ্টা হওয়ার পরে উনি আর থামাতে পারলেন না। অর্থটা কি? তার মানে উপদেষ্টা হয়ে ওনার ক্ষমতা কমছে? আমরা কি চাই? আমরা তো ওখানে সাদা পাথরটা চাই, আমরা সাদা পাথর লুণ্ঠন হতে চাই না, হোক এটা দেখতে চাই না। তাহলে ওনার তো এই কাজ, এই দায়িত্ব থাকা উচিত না? এটা খনিজ মন্ত্রণালয়ের আন্ডারে, ঠিক আছে, কিন্তু খনিজ মন্ত্রণালয় যখন যখন ওপেন করে দিল, তখন তো ওনাদের পারমিশন নিয়ে, ওনাদের সম্মতি নিয়ে ওপেন করছে। সম্মতি উনি দিলেন কেন? উনি এত বুঝেন, এটা বুঝেন না নাকি উনি শেয়ার পাইছেন? এখন তো আমি সরাসরি কথাটা ভাই, এ কথা তো সরাসরি শেয়ার পাইছে, শেয়ার পেয়ে বলছে ঠিক আছে, আমি আর কিছু করতে পারলাম না, হলে এখন সে আফসোস করেছে, আহারে আমি করতে পারলাম না, সবাইকে আমরা বলেছি, হয় নাই। আগের বার কি সবাইকে বলেছিলেন নাকি আদালতে যেয়ে বলেছিলেন? যখন আপনি বেলায় ছিলেন তখন কি আপনি এখন যাদেরকে বলেছেন তাদেরকে বলেছিলেন, নাকি তারা বললে শুনবে না জেনে আদালতে গিয়েছিলেন? কোনটা করেছিলেন আগের বার? তা আগে জানতেন কিভাবে থামাতে হয়, সেটা এই কদিন ভুলে গেছেন, নাকি আমি ভুলে গেলে লাভ হয় এটা বুঝে গেছেন? কোনটা? হিসাব হলো এখানে। একটা জিনিস হলো কি, আপনি সরাসরি টাকা নিলেন অথবা নিলেন না, আপনি ওটা অপকর্মটা করতে দিলেন, এই করতে দেওয়াটাই দুর্নীতি। আর যদি অপকর্মটা করতে দেওয়ার বিনিময়ে কিছু টাকা পাই থাকেন, ওটা হলো আরো মহা দুর্নীতি। এখন তো আপনি করছে, আপনি তো দুর্নীতির মধ্যে পড়ে গেছেন না ভাই। তো এরকম সব মন্ত্রণালয়ে হচ্ছে, এগুলো হচ্ছে। একটা জায়গায় আপনি বলেন পৃথিবীর কোথাও হয় একটা মেয়র কে হবে, সেটা একজন উপদেষ্টা, নাবালক উপদেষ্টা, সে সিদ্ধান্ত নেয় উনি মেয়র হবেন। এই সিদ্ধান্তের ভিত্তিটা কি বলেন আপনি? ভিত্তিটা কি? উনি কি এই ব্যাপারে অভিজ্ঞ? যাকে নিয়েছেন ওনার কি এই ব্যাপারে অনেক এক্সপার্ট, অনেক জ্ঞান বুদ্ধি আছে? উনি কি এর আগে আরো 10-12টা সিটি কর্পোরেশন চালাইছেন? চালান নাই। বরঞ্চ ওনার নামে হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে, তার জন্য আপনি চিঠি লেখলেন ইয়ে কাছে, মানে কি বলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে, যে ওনাকে নিয়োগ দেওয়া হোক, ওনার সম্পর্কে আমি ভালো জানি। খোঁজ দিয়ে কি জানলাম উনি আরেক উপদেষ্টার ভাই কাজিন, এদের একমাত্র যোগ্যতা। দেশ চলছে এইভাবে, এটা কি দুর্নীতি না? ওই লোক সেটা প্রথম কি কাজ করছে, গাবতলির হাটটা যে প্রতি বছর ইজারা দেয়, ইজারা দেয় নাই, ওনার লোক টাকা উঠাবে। কয় টাকা উঠছে কেউ খবর দিচ্ছে? ভাই যে যেখানে পারতেছে সেখানেই সুযোগ নিচ্ছে। আচ্ছা, এখন কি টাকা পাচার হচ্ছে, এটা নতুন কৌশল শুনেছেন কিছু? না, এটা শুনিনি তো। এখন শুনছি যে বিটকয়েনের মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ এটা শুনেছি।
এটা শুনেছি, এই ক্রিপ্টো কারেন্সি এটা নিয়ে হচ্ছে, শুনছি আমি এটা জিনিসটা, আই এম নট শিওর, এটা আমি বলতে পারবো না। এবং এটার উপর আমার কাছে অতটা আস্থাও নাই, আমি কতদিন বোঝার চেষ্টা করছি, আমার কাছে এটা কি জানি খুব কনফিউজিং মনে হয়। এটা তো টাকা পাচার এভাবেই হচ্ছে এখন, এটা তো এটা শুনেছি, এটা হাত দিয়ে বলতে পারবে। কিন্তু আধুনিক মনে হয়, আমরা তো প্রাচীন পন্থী না। ভালো বলেছেন, করাপশন, যে কারণে আমরা, যেটার বিরুদ্ধে সবচেয়ে বেশি মানুষ সোচ্চার ছিল, মানুষ পরিবর্তন চেয়েছে, সাথে বলছে যে দুর্নীতিটা বন্ধ হোক। এখন তো কোনো দলীয় সরকার না, দুর্নীতি তো কমার কারণ ছিল, যথেষ্ট কারণ ছিল কমে যাওয়ার, তো কমলো না কেন? জি, মানে কমেনি তো এটা একটা জিনিস, সাথে কিছু জায়গায় হয়তো বেড়েছে। কারণ এর আগে দুর্নীতির একটা স্ট্রাকচার ছিল, মানে আপনি জানতেন খুব ভালোভাবে, খুব পরিষ্কারভাবে, ক্যাটেগরিক্যালি একটা গ্রুপই শুধু দুর্নীতি করতে পারবে, এবং তারা করতো পুরোপুরি ভাবে। কিন্তু তারা আবার অনেক বছর করতে করতে একটা জায়গায় চলে এসেছিল যে কতখানি কত খাওয়া যাবে, বাট তারপরও তারা হয়তো ওই কন্ট্রোলের মধ্যে ছিল না বলেই অর্থনীতির এই বেহাল অবস্থা হয়েছিল। সরকার, আওয়ামী সরকারের পতনের পর যেটা হয়েছে, যে প্রথম কয়েক মাস আসলে দুর্নীতি খুব বেশি হয় নাই। মানে প্রথম কয়েক মাস অনেকে অনেক কিছু চেষ্টা করেছে, দখলদারিত্ব হয়েছে, এমন না যে দখল হয় নাই, হাট দখল হয়েছে, বাজার দখল হয়েছে, অনেক কিছুই দখল হয়েছে। কিন্তু দখলগুলোরও একটা কারণ ছিল যে মানে ভ্যাকিউম থাকে না, কর্তৃত্ব কেউ না কেউ নিতে হয়, তো ওখানে যারা ছিল নিয়ে নিয়েছে, বা যার দখলে ছিল তারই এখনো দখলে আছে, সে শুধু তার নামটা পাল্টেছে, সে তো আওয়ামী লীগ থেকে অন্য কিছুর নামে আসছে, কিছু নতুন শেয়ার হোল্ডার নিছে, হ্যাঁ কিছু নতুন শেয়ার হোল্ডার নিয়েছে। কিন্তু মানে প্রথম 2-4 মাস পর যেটা হলো, আমরা দেখলাম যে ওই অনেক নতুন আসলে অংশীদার বেরিয়ে গেল, এগুলো বেশিরভাগই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত, বা অন্তর্বর্তীকালীন সরকার যে তরুণদেরকে ক্ষমতায়ন করেছে তারা বা তাদের সাথে জড়িত, এবং এটা মোটামুটি সব জায়গায় ছড়িয়ে গেল। সো এখন যেটা হয়েছে, এরা যেহেতু একটা আছে না, এখন মনে করেন মাসুদ কামাল ভাই যদি কথার কথা, উনি ইনফরমেশন মিনিস্টার হলো, উনি এখন চ্যানেলের কাছ থেকে টাকা তুলবে, কথার কথা ওনার শখ টাকা তুলবে, উনি একটু তো উনি জানে একটা চ্যানেল কিভাবে কাজ করে, উনি জানে একটা চ্যানেল আসলে কত টাকা ওনাকে দিয়ে তারপরও চ্যানেলটা চালাইতে পারবে, সো উনি ওইভাবে টাকা চাবে। এখন আপনি এমন একজনকে যদি দেন যার কোনো আইডিয়াই নেই চ্যানেল কিভাবে চলে, চ্যানেল আসলে খরচ কত, কামাই কত, সে কত চাবে সেটা কোনো হিসাব নেই তো। সো ওই জায়গাগুলো থেকে মানে আপনি অনেকভাবে বলতে পারেন যে করাপশন অনেক জায়গায় আসলে আগের থেকে বৃদ্ধি পেয়েছে, হয়তো এই বৃদ্ধিটা টেম্পোরারি। আমি বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে যখন আবার একটু পালা বদল হবে, তখন এটা থামতে বাধ্য হবে, কারণ নির্বাচিত সরকার এই কাজগুলো করতে পারবে না, যেটা এখন মানে সবাই ফ্রি এজেন্ট। যেমন মনে করেন, আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি, এটা যদিও আমি প্রধান উপদেষ্টা হিসাবেই বলছি, বাট ওনার মুখ দিয়ে শুনিনি, বাট ওনার কাছের একজন আমাকে বলেছেন আর কি, সেই হিসেবে বলছি যে মানে প্রধান উপদেষ্টার একটা কমপ্লেইন যে উনি তো রাজনৈতিক দলের হেড না, সো উনার আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উনার দলের কর্মী না। সো একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী যেমন মন্ত্রীদের কন্ট্রোল করতে পারে, উনি তো এটা পারেন না, এরা সবাই ফ্রি এজেন্ট। মানে আমাকে যিনি বলেছেন সেই ফ্রেজটা ব্যবহার করেছেন, ফ্রি এজেন্ট। তো এখন যেটা হয়েছে কি, সরকারের সবাই ফ্রি এজেন্ট, সবাই নিজের মতো। এবং মনে করেন হাসিনা সরকার হলে সে চিন্তা করতে আমার 5 বছর আছে, এ জানে না এর কয় মাস আছে, সো যত মাসে যতটুকু করতে পারে। এই জিনিসগুলো ওই যে ফ্রি এজেন্সি নিয়ে অনেকে অনেক অপব্যবহার করতে চেষ্টা করছে, এবং বেশিরভাগের যেহেতু আসলে ব্যবসা চালানো বা কোনো কিছুর অভিজ্ঞতাও কম, সো তারা কোথা থেকে কি নিচ্ছে। যেমন মনে করেন হাসিনা সরকারের সময় তো ভাই সাদা পাথর উধাও হয়ে যায় নাই, কিন্তু এই সরকারের সময়, যেই সময় এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আসলে মানে দরকারও নেই, কিন্তু একটা মিনিস্ট্রি আছে, এবং সবচেয়ে বেশি সোচ্চার এবং বলা যেতে পারে সবচেয়ে বেশি ভোকাল আপনার উপদেষ্টার ভিতরে আমাদের মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার উপদেষ্টা, সেখানে 3 থেকে 4 মাসের ভিতরে পুরো সাদা পাথর উধাও হয়ে গেল, মানে এপ্রিল থেকে অগস্টের ভিতরে পুরো উধাও। সো এই যে যার জন্য বললাম যে মানে অনেক জায়গায় করাপশনের পরিধি আমার কাছে মনে হয় অনেক বেশি বেড়েছে এই সরকারের আমলে। দুর্নীতি বেড়েছে, দুর্নীতি বাড়ার তো কোনো কারণ ছিল না, যাই হোক যে কারণেই হোক, এটা তো আমরা দেখছি। তাহলে তো রাজনৈতিক সরকার আর এই দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা কোনো তফাৎ খুঁজে পেলাম না। না, বিষয়টা থেকে আমি বলি আপনাকে, এইটাও কিন্তু আমি একদম শুরুর দিন থেকে বলতেছি যে এই যে একটা আপনার গভর্নমেন্ট হয়েছে, এই গভর্নমেন্টটা তো আসলে একটা স্বাভাবিক গভর্নমেন্ট না। অন্যান্য সময় যে সরকার হয়, প্রধানমন্ত্রী হয়, এটা কিন্তু ওরকম কিছু না। ওরকম কিছু না কেন, দেখেন মূল পার্থক্যটা কি, যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তার কিন্তু জনগণের কাছে কিছু কমিটমেন্ট থাকে, এবং তারা ভয় থাকে আমি যদি পালন না করি তাহলে জনগণ আমাকে ধরবে, তুমি আমার কাছে এটা প্রতিশ্রুতি দিয়েছিলে, প্রতিজ্ঞা করছিলে, করো নাই কেন।
তাদের কিন্তু পরবর্তীতে আবার নির্বাচনে নির্বাচিত না হওয়ার একটা আশঙ্কা থাকে। এদের তো তা নাই, আবার এদের দায়িত্ব অনেক, দায়িত্ব একই সঙ্গে যে তারা একটা নির্বাচন করবে, একটা সুষ্ঠু নির্বাচন করে কারো হয়তো ক্ষমতা উঠাই দিবে এবং এই সময় তারা দেশটা চালাবে। কিন্তু তাদের কিন্তু দেশ চালানোর ব্যাপারে তাদের উপরে কিন্তু দায়িত্ব ছিল বেশি। কিন্তু আনফর্চুনেটলি যে ক্যাবিনেটটা হয়েছে, এই ক্যাবিনেটটা আসলে মানে কার্যকর কোনো ক্যাবিনেট হয় নাই। ডক্টর ইউনূস মানে আমি তো পার্সোনালি মনে করি উনি যাদেরকে নির্বাচন করেছেন এই লোকগুলি আপনাদের মার্ক না। এই লোকগুলি এত বড় দায়িত্ব নেওয়ার একদিক দিয়ে যোগ্য না, আরেক দিক দিয়ে তারা মেন্টালিও এই ধরনের কাজ করার জন্য ফিট না। তারা নানাভাবে ছোটখাটো কাজ করে দিন আসছে এবং সেখানেও যারা নানা রকম গ্যাঞ্জাম করছে, নানা রকম মানে বিতর্কে মুখে পড়ছে, সেই লোকগুলিকে আইনে আপনি দিয়েছেন দেশ চালানোর। তো কেউ তো শুরুর দিন থেকে শুরু করছে, আবার কেউ শেষ দিকে স্টার্ট করছে, আর দিন কেন করলাম না, এবং মানে কি একটা পেয়ে গেলাম, একটা লটারি পেয়ে গেছি এরকম ভাবে। তো তারা তো দেশের কথা ভাবে নাই, আসলে তারা আসলে দেশের কথা ভাবে নাই। আপনি আমাকে একটা কথা বলেন, আমি একটা সহজ কথা বলি, এটা বললে অনেকে আবার মাইন্ড করবেন। আপনি বলুন তো এনজিও মানসিকতা বিষয়টা কি? এনজিও মানসিকতা কি দেওয়ার জন্য নাকি নেওয়ার জন্য? নেওয়া শিখছে। যত এনজিও আছে বাংলাদেশে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এনজিও তো বেসিক্যালি নেয়, তারা তো দেওয়ার জন্য না, দেওয়ার নাটক করে, কিন্তু আসলে নেয় তারা। এই জন্য দেখবেন এনজিও গুলো ফুলে ফেপে ওঠে, কিন্তু এনজিও টাকা পাই কই? টাকা গাছ মানে পেয়ে আসে নাকি? তারা ওই এদেরকে দেখায়, গরিব মানুষকে দেখায় এক ধরনের বাণিজ্য করে। তো এরা এনে বসাইছেন আপনি এখানে যত মানবাধিকার বিষয়ক এনজিও আছে, এদের দ্বারা মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়। এরা এই মানবাধিকার নিয়ে বাণিজ্য করে, এটা হলো ক্লিয়ার কথা। তো তাদেরকে নিয়ে পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। পরিবেশের এনজিও যে কি করে এটা তো দেখলাম আমরা। কিন্তু জবাবদিহি নিশ্চিত হবে কিভাবে? তাইলে জবাবদিহিতে কে নিশ্চিত করবেন? যখন ইউনূস সাহেব নুরুল কবির সাহেব কাছে ইন্টারভিউ বলেন যে আমি ওনাদেরকে কি সমালোচনা করবো, আমি নিজেই তো কিছু জানি না। একটা প্রধানমন্ত্রী তো ভার্চুয়ালি, তাই তো উনি যখন বলেন যে অন্যদের আমি কি সমালোচনা করব, আমি তো নতুন, আমি তো জানি না, এটা তো আমার এই সেক্টর ছিল না। তো ওনারাও করতেছে, আমরাও করতেছি, দেখি কি হয়। মানে ট্রায়াল এন্ড এরর বেসিসে ওনারা দেশ চালাবেন, তাহলে হবে এটা। আচ্ছা ঠিক আছে, মানলাম যে উনি অনেককে চিনতেন না, জানতেন না, হুটহাট নিয়ে নিছেন, খুব সমস্যা নাই। যাদেরকে দায়িত্ব দিলেন তারা ঠিক মতো চালাতে পারছে কিনা এইটুকু তো বোঝার ক্ষমতা না থাকা উচিত।